হাসিনার পতনে ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমের অধিকাংশ খবরই ভুয়া, বলছে ফ্যাক্ট চেকাররা। থামে না ট্রেন, তবু হাইটেক রেল স্টেশন, কালিয়াকৈরে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরাজ শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। হাসিনা সরকারের পতনের পর ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় রয়েছে চিকেন নেক নিয়ে অতি সতর্ক অবস্থায় দেশটি। তবে বিশ্লেষকরা বলছেন, চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। ভারত আগ বাড়িয়ে কিছু না করলে শঙ্কিত হওয়ারও কারণ দেখছেন না তারা। সঞ্জয় অধিকারী রিপোর্ট। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের স্বার্থ স্থলপথে নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা, আর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই করিডোর। চিকেন নেকের পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ, আবার এখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত। 22 কিলোমিটার প্রস্থের এই করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কারণে এটি সবসময়ই ভারতের মাথা ব্যথার কারণ। তেঁতুলিয়ার সামনে দিয়ে যে একটু চিকন জায়গাটা চলে গেছে তাদের আসামের সাথে কিংবা অন্যান্য রাষ্ট্রের সাথে, রাজ্যের সাথে, আমাদেরই হলো স্ট্র্যাটেজি, হলো মিলিটারি স্ট্র্যাটেজি হলো, ইন্ডিয়া যদি উল্টাপাল্টা করে আমাদের সাথে, আমরা সরাসরি গলা কেটে দিব, তাদের চিকেন নেকটা কেটে দিব। এইটাই তাদের যত ভয়। এই জন্যই তো হাসিনাকে তারা দীর্ঘ 16 বছর লালন পালন করেছে। কেন করেছে? অবৈধভাবে এই দেশটাকে দখল করার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরে চিকেন নেক নিয়ে তেমন আলোচনা না হলেও শেখ হাসিনার পতনের পর বিষয়টি ভাবিয়ে তুলেছে ভারতকে। সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এর পেছনে পরোক্ষভাবে চিকেন নেক ইস্যু কাজ করছে। এই চিকেন নেকটাকে তারা করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না যে আমাদের এই ছোট্ট জায়গা দিয়ে আমরা আমাদের এই গলাটা ছোট থাকবে না, আমরা তাই দেহ করার জন্য তারা চিন্ময়কে লাগিয়েছে। বাংলাদেশকে তাদের অখন ভারতের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, ভারতের সাথে ভূমি সংক্রান্ত যেসব বিরোধ ছিল তার অধিকাংশই ছিটমহল বিনিময়ের মাধ্যমে সমাধান হয়েছে। চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এটা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। চিকেন নেকের মতো একটা জিনিস তৈরি হয়েছে, আমরা তার কোনো ফায়দা নিয়েছি, ওইটা নিয়ে ভারতকে বিপদগ্রস্ত করেছি বা বিব্রত করেছি, তাও তো নেই। ভাববে কেন তারা? তাদের ভাবনা বদলাতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের একদল কেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত বলে মত বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। কখনো অন্তর্বর্তী সরকারকে নিয়ে, আবার কখনো সংখ্যালঘু ইস্যুতে চলছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানগুলো বলছে, ভারতীয় মূলধারার গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত এসব সংবাদের 50%ই ভুয়া। একটি চক্র জনমনে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে চালাচ্ছে তথ্য সন্ত্রাস। আদিত্য মামুনের রিপোর্ট। 5 আগস্টের পর দেশ ও দেশের বাইরে, বিশেষত ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তি এবং টেলিভিশন চ্যানেলগুলোতে অসত্য তথ্য দিয়ে একের পর এক সংবাদ পরিবেশন করছে। কখনো সনাতনীদের উপর হামলা কিংবা মন্দির ভাঙচুরের খবর ছড়িয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করাই ছিল লক্ষ্য।
দুই দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টির লক্ষ্যে অপতথ্য বন্যায় প্রধান উপদেষ্টার অসুস্থতার ভুয়া খবর দিয়ে আবার বাংলাদেশে ভারতের সামরিক অভিযানের মতো বানোয়াট খবর দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। যেটা বাংলাদেশে ঘটে নাই ওই ধরনের একটা নেগেটিভ দাঁড় করানো, দেন ওটা সার্কুলেট করা, এটা ওদের মানে ইন্টেনশন ছিল। সো এটা করলে কি হয়, ইন্টারন্যাশনালি মানে বাংলাদেশে একটু কি বলবো, একটু ডিফেম করা। হিন্দু মুসলিম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে ঢাকার বাইরের বিভিন্ন জেলাগুলো হয়েছিল টার্গেট। কিছুদিন আগে গোপালগঞ্জের একটা ভিডিওকে কেন্দ্র করে সেটা ভারতীয় গণমাধ্যমেও চলে এসেছে, ছড়িয়েছে যে বাংলাদেশে মহিলাদেরকে বাজার করতে যাওয়া নিষেধ করা হয়েছে বা বাজার করতে যেতে দেওয়া হবে না। দেখেন, এটা একটা মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের কমিটি বা তারা যারা পরিচালনা কমিটি আছে তাদের ঘোষণা, এখানে সরকারের কোনো কানেক্টিভিটি ছিল না। গেল 3 মাসে রিপাবলিক বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত শতাধিক সংবাদের সত্যতা যাচাই করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। মিলেছে ভয়াবহ মিথ্যাচারের নজির। এই সকল ভুল প্রচারণা বাংলাদেশের নিয়ে হয়েছে, এই সংখ্যাটা হতে পারে বা এই পার্সেন্টেজটা হতে পারে 40 থেকে 50-র মতো। সাম্প্রদায়িক হিংসা, পররাষ্ট্র সংক্রান্ত ইস্যু, আবার কখনো সার্বভৌমত্বে আঘাত হানতে পারে এমন অপতথ্যের প্রমাণ অহরহ। এসব সংবাদ পঠিত কিংবা দেখা হয়েছে কোটি কোটি বার। ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের দিকেও খেয়াল করেন, মানে 3বারের মুখ্যমন্ত্রী মমতা সে বলে দিল যে সে ইউএন ইন্টারভেনশন চায় বাংলাদেশে। প্রত্যেকটা নিউজ যদি আপনি দেখেন ওইগুলার সত্যতা কোনোটাতে তো একবারেই নাই, আর মানে অনেকগুলাতে আছে যেমন খুবই এক্সাজারেট করা। গুজব নির্ভর অনেক সংবাদের তথ্য যাচাই করার কারণে তার যে গুরুত্ব কমছে, সেই খবর সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই বড় ধরনের ষড়যন্ত্র থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে মনে করেন সবাই। প্রথম কাজ যেটা করতে পারে, যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে তার ডাউট করতে হবে, মানে তথ্যটা কে দিচ্ছে, তার সোর্সটা কি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ট্রেন না থামায় শেখ হাসিনা সরকারের আমলে নির্মিত গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনটি কোনো কাজে আসছে না। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে স্থাপনাটি। অলস সময় কাটে কর্মচারীদের। স্টেশনে ট্রেন স্টপেজের দাবি স্থানীয়দের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা যমুনা সেতু রেল লাইনের গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 58 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক রেল স্টেশনটির নির্মাণ শুরু 2016 সালে। 2018 সালে স্টেশনটি চালু করে হাসিনা সরকার। প্রতিদিন এই লাইন দিয়ে 20 জোড়া ট্রেন আসা যাওয়া করলেও কোনো সুফল পাচ্ছেন না এলাকার মানুষ। তারা জানান, শুরুর দিকে 2টি ট্রেনের স্টপেজ থাকলেও বছরখানেক হলো তা বন্ধ হয়ে যায়। নভেম্বরের শুরু থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শুধু ঢাকা যাওয়ার পথে থামানো হচ্ছে। এতে রেল সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। যাত্রী আসা ঘুরে জায়গা রাগারাগি করে, কোনো উত্তরবঙ্গের গাড়িও যায় না, ঢাকাও যেতে পারে না। দুঃখজনক ব্যাপার, এত বড় একটা স্টেশন, এত সুন্দর একটা স্টেশন বানাইছে, কিন্তু আমাদের কোনো কাজে আসে না। যদি ট্রেন থামে তো আমাদের যাতায়াত ব্যবস্থা একটু ভালো হয়। শুরুর দিকে প্রথমে কিছুদিন ট্রেন থামতো, কিন্তু এখন মনে করেন একদম অকেজো অবস্থায়। শুধুই রেল এই অবকাঠামোটা পড়ে আছে, এটা কোনো সুযোগ সুবিধা পাওয়া না। ঠিক আছে, আমরা ওঠানামা করতে পারি না, আমাদের খুব অসুবিধা হয় রেল স্টেশনে। ট্রেনের সিগন্যাল ও ক্রসিং দেয়া ছাড়া স্টেশনে কর্মরতদের আর কোনো কাজ নেই। তবে ট্রেন স্টপেজের বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা এই কর্মকর্তার। এগুলো ব্যাপারে আসলে হাই অথরিটি পদক্ষেপ নিয়ে থাকে, তো আশা করছি খুব শীঘ্রই এখানে ট্রেন থামার ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেন থামানো সহ স্টেশন নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি স্থানীয়দের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়াকে 3-2 গোলে হারালো বার্সা। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি বাজার জমজমাট হয়ে উঠেছে ফুল বেচাকেনায়। ক্রেতা বিক্রেতায় সরগরম প্রতিদিনের সকাল। তবে এবার অতিবৃষ্টি ফুল চাষের ক্ষতি করেছে, তাই সরবরাহ কিছুটা কম। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা ও জারা ফুলের বেচাকেনায় সরগরম যশোরের ফুলের বাজার। বেচাকেনা সারা বছর হলেও চাহিদা বেড়ে যায় ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। ফুলের যোগান দিতে বছর জুড়ে প্রস্তুতি নেন ফুল চাষিরা। ডিসেম্বরে মহান বিজয় দিবস, জানুয়ারিতে ইংরেজি নববর্ষ, 14 ফেব্রুয়ারি বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস, 21 ফেব্রুয়ারি মহান ভাষা ও শহীদ দিবস, 26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও 14 এপ্রিল পহেলা বৈশাখ। প্রতিটি দিবস ও উৎসব উদযাপনে বাঙালির চাই তাজা ফুল। বাজার খুবই ভালো হচ্ছে। আগামী 16 ডিসেম্বর উপলক্ষে আস্তে আস্তে 8 থেকে 10 টাকা হয়ে যাবে। এসব উৎসব আয়োজনকে সামনে রেখে যশোরের ফুল চাষিরা আবাদ শুরু করেন সেপ্টেম্বর অক্টোবর মাসে। এবছর অতিবৃষ্টিতে ফুলের আবাদ পিছিয়ে পড়ে। বিগত 10 বছর এরকম বৃষ্টি হয়নি আমাদের এখানে, তো সে বর্ষার কারণে আমরা একটু পিছাই গেছি। সবাই তো ঠিক মতন জমি প্লট তৈরি করতে পারেনি জমি। মৌসুমের শুরুতে ডিসেম্বরে ফুলের সরবরাহ যোগান কিছুটা কম হলেও জানুয়ারি মাস থেকে তা কেটে যাবে বলে আশা চাষিদের। 20,000 স্টিক করতেছি, মনে করেন ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে দুটো অনুষ্ঠান আমরা ধরবো। 16 ডিসেম্বরে আমি নিম্ন 1 লক্ষ ফুল কাটতে পারতাম, সেখানে হয়তো 5,000 কি 5-7,000 ফুল কাটতে পারবো। কৃষি বিভাগও মনে করছে এই অবস্থাটা কেটে যাবে। দেশের মোট চাহিদার 60 থেকে 65% ফুল এখান থেকে কিন্তু মেকআপ হয়। মাঠে যে এখন শীতকালীন যে ফুলগুলো, গোলাপ থেকে শুরু করে সব ফুলগুলো ফুটে যাবে এবং কৃষকরা সেগুলো তাদের বাজারজাত করবে বলে আমরা আশা করছি। যশোরে এবছর 631 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উত্তরে শীতে জবুথবু মানুষ, ঘন কুয়াশায় আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় আছেন সহকর্মী SM জসিম। তার কাছে শুনবো শীতের খবর। জসিম, ঠাকুরগাঁও শহরের শীতের খবর সম্পর্কে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা প্রাঙ্গণে। আপনাকে জানাতে চাই যে ঠাকুরগাঁও শহরে, ঠাকুরগাঁও জেলায় গত 1 সপ্তাহ থেকে প্রবল শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং গত 3 দিন থেকে রাতে গুড়ি গুড়ি বৃষ্টির ন্যায় কুয়াশা ঝরছে এবং এই প্রচণ্ড কুয়াশা এবং হিমেল বাতাসে সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে এখন আমাদের জেলায় আলু আবাদের মৌসুম চলছে। কৃষকেরা এই ঘন কুয়াশার কারণে এই আলুর গোড়া পচা রোগের আশঙ্কায় তারা এখন কীটনাশক, ছত্রাকনাশক ব্যবহার করছে। তারা আশঙ্কা করছে যে এই সময় যদি আলুর গোড়া পচা রোগ দেখা দেয় তাহলে তাদের প্রচুর খরচ হবে এবং তারা এইও আশঙ্কা করছে যে এই বেশি যদি কুয়াশা হয় এবং এই বেশি যদি ছত্রাকনাশক ব্যবহার করতে হয় তাহলে তাদের উৎপাদন খরচ বেশি হবে এবং তারা এও জানিয়েছে যে এই এখন আলু ক্ষেত্রে আবাদ কৃষকদের কাজ করতে গিয়ে তাদের ভোগান্তির শিকার হচ্ছে, তাদের খুব কষ্ট হচ্ছে। সেই সাথে সাধারণ মানুষ জানিয়েছে যে তারা এখন সরকারিভাবে তেমন বরাদ্দ পায়নি, কম্বল পায়নি। জেলা প্রশাসন জানিয়েছে 40,000 কম্বল এবং 2 লাখ টাকা চেয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত বরাদ্দ পায়নি। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা শীতবস্ত্র বিতরণ করবে বলে জানিয়েছে। এদিকে প্রচণ্ড শীত এবং শীতের কারণে ঠাকুরগাঁও জেলা হাসপাতালে 250 সন্তান হাসপাতালে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেড়ে গেছে। তারা শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং রোগীর ভিড়ের কারণে আপনার ঠাকুরগাঁও শিশু ওয়ার্ডে 45 শয্যার শিশু ওয়ার্ডে এখন 150 থেকে 200 রোগী অবস্থান করছে এবং এই রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের নার্স, ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে এবং ডাক্তাররা তাদের চিকিৎসা দেওয়ার জন্য শিফট অনুযায়ী কাজ করছে। এই ছিল ঠাকুরগাঁয়ের শীতের শেষ খবর।
জি জসিম, ধন্যবাদ আপনাকে। এর সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। হাসিনার পতনে ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডর, 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমের অধিকাংশ খবরই ভুয়া, বলছে ফ্যাক্ট চেকাররা। থামে না ট্রেন, তবু হাইটেক রেল স্টেশন, কালিয়াকৈরে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।